হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে বলবো যে আমরা যারা ঘরে কাজ করে থাকি, দেখবে ঘরের কাজ, ঘরের ব্লাউজ বা বাড়িঘরের যে সমস্ত কাজগুলি থাকে, এই কাজগুলো প্রপার ফিনিশিংয়ের সাথে কিন্তু করতে পারি। তখন দেখবে কোনো ভয় করছে না। কিন্তু বাইরের যখন কোনো কাস্টমারকে থেকে কাজ নিয়ে থাকি, দেখবে করার সময় আমাদের ভীষণ ভয় করছে, কিভাবে কাটিং করব, কতটা কাটিং করব। সেলাই করার সময় প্রচুর ভয় চলে আসে। তো এই ভয়টা কিভাবে আমরা দূর করব, এই জন্য আমি 5টা গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি, দেখবে আর তোমাদের ভয় আসবে না। তো প্রথম টিপসটা হলো মাইন্ড সেট করা। মানে আমরা মনে মনে সিদ্ধান্ত নেব যে না, আমরা বাইরের কাজ করব প্রফেশনালভাবে, ভালো বুটিকের মতো করে প্রপার ফিনিশিংয়ের সাথে করে নেব। এটাকে আমরা প্রথমে যেটা আমরা মনে মনে ভেবে থাকি যে দেখবে আমরা ভালো কোনো প্রফেশনাল কোনো টেইলারের কাছ থেকে আমরা ট্রেনিং নেওয়া হয়নি, এই জন্য হয়তো বা আমরা পারছি না, বা ভালো কোনো ডিগ্রি আমাদের করা হয়নি কলেজ থেকে, যেটা আমরা কাটিং হিসেবে বা ফ্যাশন ডিজাইনিং হিসেবে করব। এই জন্য আমাদের ভেতরে একটা ভয় কাজ করে যে না, আমি তো ভালোভাবে ঠিকঠাক মতো প্রপার কাজটা জানি না, তো আমি কিভাবে প্রফেশনাল হিসাবে করব। এইটা কোনো কথাই না, এটা কোনো পয়েন্টই না যে আমার ভেতরে পারবো না। সেলাই কাজটা হচ্ছে একটা স্কিল, তোমার দক্ষতা, তুমি কতটা করতে পারছো ফিনিশিংয়ের সাথে, বা কাস্টমারের বডিতে তোমার ড্রেসটা কতটা ফিটিং আসছে, কাস্টমার কি স্যাটিসফাই তোমার ড্রেসটা পরে, এইটা হলো আসল কথা। মানে আমি নিজে, আমাদের মধ্যে যদি ভয় থাকে, এটার একটা প্লাস পয়েন্ট কিন্তু আছে। দেখবে আমরা যখন বাইরের কারো ব্লাউজ বা কুর্তি কাটিং করে থাকি, প্রত্যেকটা ইঞ্চির হিসাব কিন্তু আমরা রেখে কাটিং করি। যেখানে 2.5 কাটিং করার কথা, এখানে কিন্তু আমরা 2.5ই কাটিং করব। তাহলে দেখবে এইভাবে ভয়টা কিন্তু আমাদের তখন কাজে আসে, যে আমাদের প্রপার ফিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু তখন কাজে চলে আসবে। তার মানে আমরা যদি মাইন্ড সেট করে নিতে পারি যে আস্তে আস্তে করে যে আমরা কাজ করতে পারবো, তো এটা কিন্তু একটা পজিটিভ দিক চলে আসছে কিন্তু আমাদের জন্য। এই ভয়টা থেকেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। আর মনে মনে যদি একবার আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে না, আমি কিন্তু বাইরের কাজ বা ভালো বুটিকের মতো কাজ করতে পারবো, তাহলে অবশ্যই পারবো। আর এই স্কিলটা কিন্তু আমাদের একদিনে আসে না, এটা প্রতিদিন কিন্তু আমাদের করতে হবে। আর করতে করতে দেখবে আমাদের মধ্যে ভালো ফিনিশিংয়ের সাথে কিন্তু আমরা ড্রেসগুলো রেডি করতে পারবো। 2 নম্বরে রাখলাম বাইরের কাজ নেওয়া, মানে অর্ডার নেওয়া। তো দেখো, ওইটা কিন্তু আমরা শুরু করতে হবে, তারপর কিন্তু আমরা বাইরের কাজ করব। তো বাইরের কাজ শুরু করার আগে তো আমরা 3টা পয়েন্ট রাখবো। প্রথম হলো প্যান্ট সিস্টেম যেগুলো থাকে লেডিস, এগুলো কিন্তু আমরা নেব না, কারণ এটাতে প্রপার ফিনিশিং আনতে হয়। 2 নাম্বার রাখলাম যেই কামিজগুলিতে বা কুর্তিগুলিতে লাইলিন ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা প্রথমে 3 মাস রাখবো না। আর ব্লাউজের অর্ডার, এই ডাইরেক্ট ব্লাউজের অর্ডার কিন্তু আমরা 2-3 মাস রাখবো না। এই রুলটা কিন্তু আমরা ফলো করব। দেখো, প্রথমে কিন্তু আমরা ছোটোখাটো কাজ শুরু করব। যেমন বাচ্চাদের ছোট জামা তৈরি করে টাঙিয়ে রাখা, দেখবে কাস্টমার চলে আসবে। তো লাইলিন ছাড়া যেগুলো হয়, যেমন কুর্তি হয়, কামিজ হয়, এগুলো কিন্তু আমরা প্রথমে বানানো শুরু করব। 2 থেকে 3 মাস কিন্তু আমরা এই রুলটা ফলো করব। যখন দেখবে মনের মধ্যে সাহস চলে আসছে, দেখবে 3 মাস পর থেকে তোমরা আস্তে আস্তে অর্ডার নিতে পারবে। আর 3 মাসের মধ্যে আমরা যে কাপড়টা যে চুজ করব, এটা অবশ্যই কটন চুজ করব। কারণ আমরা যদি প্রপারভাবে কাপড়টা মেশিনের মধ্যে বসিয়ে সেলাই করতে না পারি, দেখবে ফিনিশিং আসবে না। আর লাইলিন দেওয়া যে কাপড়গুলো, এগুলো থাকে 2টা কাপড় একসাথে থাকে, তো ওইভাবে সেট করাটা অনেক সময় আমাদের অসুবিধা হয়ে যায়। এই জন্য বললাম যে প্রথম 2 থেকে 3 মাস কিন্তু আমরা এই 3টা অর্ডার রাখবো না, সিম্পল অর্ডারগুলি রাখবো। আর আমরা কাপড়ের যে সিলেকশনটা, এটা অবশ্যই কটনের মধ্যে রাখবো। সিল্ক জাতীয় বা একটু পিচ্ছিল টাইপের কাপড়গুলো, যেগুলোকে ভালো করে সেট করা যায় না, এই কাপড়গুলি কিন্তু আমরা অ্যাভয়েড করব 3 মাস পর্যন্ত। তারপর থেকে কিন্তু আমরা অর্ডারগুলি নিতে থাকব। 3 নম্বরে রাখলাম কোয়ালিটি ও ফিনিশিং। আমরা প্রপারভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু কাজটা করব। দরকার মনে করলে অর্ডার কম রাখবো,
কিন্তু প্রপার ফিনিশিংয়ের সাথে টাইমের মধ্যে যাতে কাপড়টা দিতে পারি ওইটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। দেখো অনেক সময় দেখবে ব্লাউজে বা কুর্তিতে পাইপিং দেওয়াতে খুব সুন্দর ফিনিশিং চলে আসে, তখন কিন্তু আমরা অবশ্যই পাইপিং ব্যবহার করব, বা লেস বা লটকন ছোট ছোট পম এগুলো আমরা যদি ব্লাউজ বা কুর্তিতে ব্যবহার করে থাকবি দেখা যায় যে ওইটার কোয়ালিটিটা অনেক ভালো দেখাচ্ছে, ওইটার ফিনিশিংটাও ভালো আসছে। তো ওই দিকে কিন্তু আমরা কোনো মতেই কার্পণ্য করব না, ড্রেসটা যাতে গর্জিয়াস লাগে, ফিনিশিংটা যাতে ভালো আসে ওই দিকটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখব, আর টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমি 3 নম্বরে রাখলাম। 4 নম্বরে রাখলাম কোনো প্রপার ড্রেসের কতটা আমি দাম রাখবো, রেট রাখবো। তো দেখো আমরা যদি গ্রামে থাকি তাহলে কিন্তু রেটটা একটু কম থাকে, আর যখন আমরা শহরে কোথাও দোকান নিয়ে বুটিক খুলে থাকি, কাজ করে থাকি, তখন কিন্তু অনেক বেশি রেট পাওয়া যায়। তো প্রথমে যেই কথাটা বলবো এটা হলো, আমরা গ্রামেই থাকি বা শহরেই থাকি, তো রেটটা নির্ধারণ করার আগে আশেপাশের যে বুটিক আছে ওই বুটিক থেকে আমরা ভালো করে জেনে নেব যে কতটা ওরা রেট নিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের রেটটা নিতে সুবিধা হবে। তো দেখো আজকে একটা রেট দুম করে 1 মাস পরে হঠাৎ করে তুমি 200 টাকা বাড়িয়ে দিলে এটা কিন্তু হয় না। তো রেটটা নির্ধারণ করার সময় আমরা অনেকটা জিনিস ফলো করব। তো দেখো কাস্টমারের সাথে যখন আমরা কথা বলবো ওই সময়টাও কিন্তু আমরা রেটের সাথে কাউন্ট করব। কাস্টমার থেকে অর্ডার নেওয়ার সময় কতটা সময় লাগলো, মাপ নিতে কতটা সময় লাগলো, তারপর কাটিং করতে, সেলাই করতে, আবার হ্যাম বা হাতের কাজগুলো যখন আমরা অন্য কাউকে দিয়ে করিয়ে থাকি ওই সব কয়টা রেট একসাথে করে তারপর কিন্তু আমরা কাস্টমারকে দামটা বলবো যে এই ব্লাউজটা সেলাই করতে আমাদের এতটা প্রয়োজন। তো দেখো আমরা কিন্তু অনেক সময় দেখবে যে আমরা যখন গ্রামে থাকি দেখবে 250 টাকা 200 টাকা একটা রেট বলে দিই, এইটা কিন্তু না। তুমি এতটা ভালো ফিনিশিংয়ের সাথে কাজ করছো তা তুমি কেন দামটা কম রাখবে? অন্য ভালো ভালো বুটিকে জানে তুমি কিন্তু তাই নেবে। এইটা কিন্তু আমি এইভাবে আমারটা আমি তোমাদের বলছি, কারণ দুম করে রেটটা বাড়ানোও যায় না, আবার কম নিলে তো আমাদেরই লস, কারণ আমরা এতটা সময় দিয়ে ভালোভাবে ফিনিশিংয়ের সাথে যেহেতু কাজটা করছি তার জন্য কিন্তু আমরা দামটা কিন্তু প্রপারভাবে নিতে হবে, ঠিকঠাক নিতে হবে। কোনো কাস্টমার যদি ব্লাউজের পম বা লেস লাগিয়ে থাকে তো ওইটার রেটও কিন্তু আলাদা করে আমরা অ্যাড করে দেব দামের সাথে। দেখো এত টাকার আমরা লেস ব্যবহার করেছি, এটার দামও কিন্তু এটার সাথে কাউন্ট হবে। তো এই সবগুলো কিন্তু আমি 4 নম্বরে রাখলাম। আর 5 নম্বরে রাখলাম আমরা ফিডব্যাক। আমরা অবশ্যই কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে নেব যে আমি কীরকম কাজটা করলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। দেখো কিছু কিছু কাস্টমার এরকম আছে যে 8টা 10টা ব্লাউজ বা কুর্তি বানানোর পরেও দেখবে যে কমপ্লেন করছে যে এই জায়গাটা ভালো ফিনিশিং আসছে না, বা গলাটা ভালো হচ্ছে না, বা অন্য বুটিকে তো আরও কম টাকা নেয় বা আরও ভালো প্রপার ফিনিশিংয়ের সাথে কাজ করে, তখন কিন্তু আমরা হাসি মুখে কাস্টমারকে হ্যান্ডেল করব। তো দেখো আমি কিন্তু এই কথাটাই বলবো যে অন্য বুটিকে যদি ভালো প্রপার ফিনিশিং আনছে তো তোমরা অবশ্যই অন্য বুটিকে ট্রাই করতে পারো, কারণ আমি এরকম এই কোয়ালিটি বা এই ধাঁচেই কাজ করে থাকি, এরকম ফিনিশিংয়ের সাথেই কাজ করে থাকি। তখন কিন্তু তুমি কোনো মতেই কার্পণ্য করবে না যে না তুমি আমার কাছেই বানাও বা ঠিক আছে অন্য কারো কাছে যেতে হবে না, এইটা কিন্তু আমি কখনো বলবো না। কারণ আমি জানি আমি ভালো প্রপার ফিনিশিংয়ের সাথে কাজ করছি। কিছু কিছু কাস্টমার এত ভালো হয় যে না ঠিক আছে ওই জায়গাটা একটুখানি লুজ আছে, একটু ফিটিং করে দাও। কারণ দেখো সব কাজটাই হাতের, আর সব কাস্টমার থেকেই কিন্তু ফিডব্যাক অবশ্যই নেব, যাই আসুক, আর হ্যান্ডেলও আমরাই করব। আর সবার শেষে যা বলছি তা হলো ইচ্ছে। আমাদের যদি ইচ্ছে থাকে তো আমরা অবশ্যই ঘরের হাউসওয়াইফরা যে ঘরে বসে কাজগুলি করে থাকি আমরা কিন্তু প্রফেশনাল বুটিকের মতো কাজ করতে পারবো যদি ইচ্ছে শক্তিটা প্রবল থাকে। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।